Hello friends, welcome to my channel M Institute of Electronics and Radio Physics. লেকচারে আমরা কভার করেছিলাম যে হোয়াট ইজ ইন্ডাকটেন্স অ্যান্ড হোয়াট ইজ রেজিস্ট্যান্স। আজকে আমরা কথা বলবো হোয়াট ইজ ক্যাপাসিটেন্স অর আমরা দেখব ক্যাপাসিটেন্সের অ্যাপ্লিকেশন, ক্যাপাসিটার্সের যে ধর্ম কাকে বলছে এবং তার যে বিভিন্ন রকমের যে ক্যারেক্টার এবং তার ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন কী হবে এবং ক্যাপাসিটারকে আমরা কীভাবে খুব সহজে ক্যাপাসিটেন্সকে কীভাবে চিনব, সো সেই বিষয়গুলোকে নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমাদের থার্ড পার্টটা হচ্ছে কি না ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স, তো ক্যাপাসিটেন্স আমরা কাকে বলবো? ক্যাপাসিটেন্স তাকেই বলবো যার মানে যদি আমি প্রথমে আমি বলি যে এটার যে ডেফিনেশনটা কি, ডেফিনেশনটা হচ্ছে ইন দ্য প্রপার্টি অফ দ্য ক্যাপাসিটেন্স টু স্টোর ইলেকট্রিক চার্জ হোয়েন ইট ইজ দ্য প্লেট আর ডিফারেন্ট পোটেনশিয়াল। অর্থাৎ এর মানেটা যেটা দাঁড়াচ্ছে সেই মানেটা হচ্ছে নাকি, মানেটা হচ্ছে যে ধর্মের জন্য কোনো ধারকের বৈদ্যুতিক আধানকে সঞ্চিত করতে পারে। কথাটার মানে হচ্ছে যে ধর্মের জন্য কোনো ধারক মানে যে ধারণ করছে বা যেটা স্টোর করছে ধারকের বৈদ্যুতিক আধান এখানে কি কিউ হচ্ছে আধান, তাকে কি করা হচ্ছে? স্টোর করা হচ্ছে, সঞ্চিত করে, এবং তার প্লেটের বহিঃস্ফুটে বিপরীত বিভব থাকে। এবং যেখানে আমি ধরলাম প্লাস দিচ্ছি, মাইনাস দিচ্ছি, কিন্তু যখন ডিসচার্জ হচ্ছে তখন বিপরীত একটা বিভব তৈরি হচ্ছে সেই জায়গাটাতে। তাহলে অতএব আমি ডেফিনেশনটা এখানে বলতে পারি ইন দ্য প্রপার্টি অফ ক্যাপাসিটার টু স্টোর এ ইলেকট্রিক চার্জ হোয়েন ইট ইজ দ্য প্লেট আর ডিফারেন্ট পোটেন্সিয়াল। আমি যদি ডেফিনেশনটা এখানে লিখি, তোমরাও অবশ্যই ক্যামেরাটা একটু নড়ল, তোমরাও এখানে কিন্তু সেই ডেফিনেশনটা লিখবে। আমি যেটা লিখছি, ঠিক আছে, এটা হচ্ছে ডেফিনেশন। তোমরা কিন্তু এই ডেফিনেশনটা তোমার যে নোটবুক সেই নোটবুকে লিখে দেবো। আমি আবার পড়ছি, ইট ইজ দ্য প্রপার্টি অফ এ ক্যাপাসিটার টু স্টোর অ্যান ইলেকট্রিক চার্জ হোয়েন ইট ইজ দ্য প্লেট আর ডিফারেন্ট পোটেন্সিয়াল। ওকে, তো আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুটো ডিফারেন্ট পোটেন্সিয়াল। এবং আমি এখানে বুঝি যে এখানে কীভাবে চার্জ হচ্ছে এবং কীভাবে ডিসচার্জ আমরা বিষয়টাকে করতে পারবো। ধরলাম একটা ক্যাপাসিটার যার সিম্বল একটা এরকম হতে পারে, একটা সিম্বল, এটা বলা হয় নন পোলারাইজ ক্যাপাসিটার, বা যার কোনো প্লাস মাইনাস নেই, আমি যেহেতু খুশি ইউজ করতে পারি। এবং আমি চেষ্টা করব যে এই তিনটে ক্লাস, অর্থাৎ এই যে আমরা যে ইন্ডাক্টর, ক্যাপাসিটার এবং রেজিস্ট্যান্স পড়লাম, এই যে ক্লাসটা হওয়ার পরে আমরা চেষ্টা করব একটা বেসিক্যালি ডেমো দেওয়ার। যে ডেমো বলতে বেসিক্যালি যে আমাদের যে রিয়েল টাইম কম্পোনেন্টগুলো কীভাবে দেখতে হয়, সেই রিয়েল টাইম কম্পোনেন্টের আমরা বেসিক্যালি সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। এবং আমরা আলোচনা করব কীভাবে একটা ক্যাপাসিটারের ভ্যালু মাপতে হয়, কীভাবে রেজিস্ট্যান্স ভ্যালু মাপতে হয়, এই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো আমি বললাম যে এটা একটা ক্যাপাসিটার, এটা হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটার, আর একটা হচ্ছে কি পোলারাইজড ক্যাপাসিটার, মানে হচ্ছে যার প্লাস মাইনাস থাকে, বা কোনো সময় ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার বলা হয়। যে এই যে বাঁকানো দাগটা, বা অনেক সময় দেখা যাবে অনেক বইয়ে এরকম একটা দাগ থাকে যে একটা সরু দাগ দেওয়া রইলো এবং একটি মোটা দাগ এইভাবে দেওয়া থাকে, এভাবে থাকে। তো বেসিক্যালি এটা মাইনাস, এটা প্লাস ধরা হয়, এবং এটা ক্ষেত্রে এটা মাইনাস, এটা প্লাস। এইবার দেখবো এটা ক্যাপাসিটারের সিম্বল। আর যদি রিয়েল টাইম দেখতে হয় ক্যাপাসিটার, সেটা কেমন ধরা হয়? এই ধরনের একটা ডাব্বার মতো, ঠিক আছে, বেসিক্যালি দেখতে হয়। এবং এর গায়ে দেখবে এক সাইডে এমন কালো কালো পুরো বিট থাকে, অর্থাৎ একটা টার্মিনাল এমন থাকে, একটা ছোটোটা একটা বড় থাকে। অর্থাৎ বলা হচ্ছে যে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, ঠিক আছে। তো বেসিক্যালি ক্যাপাসিটারকে এই ধরনের দেখতে হয়। এইবার আমি কথায় আসি যে ক্যাপাসিটারটা কীভাবে চার্জ এবং ডিসচার্জ হচ্ছে, ঠিক আছে। ধরলাম এটা একটা ক্যাপাসিটার, ওকে, এবং এই ক্যাপাসিটারের সঙ্গে আমি একটি ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে, এটা প্লাস, এটা মাইনাস। ধরলাম এখানে আমি একটা 6 ভোল্টের ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে। আচ্ছা, এবং ধরলাম এখানে যে এর যে ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 5 ভোল্ট। তো কতক্ষণ চার্জ হবে? যতক্ষণ না এই 5 ভোল্ট এসে পৌঁছাচ্ছে, অর্থাৎ এটা স্যাচুরেশন ভোল্টেজ, ঠিক আছে। তো যতক্ষণ না, ধরলাম এখানে একটা ভোল্টেজটা কনস্ট্যান্ট অ্যাপ্লাই করছি। প্রথমে 1 ভোল্ট, ঠিক আছে, 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট। তো প্রথমে আমি চার্জ দিচ্ছি, 1 ভোল্টে গেল, তখনও চার্জ হয়নি। 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট। এই যে 5 ভোল্টে যখন ম্যাক্সিমাম
তখন কিন্তু ক্যাপাসিটারটা কিন্তু আর চার্জ হবে না, মানে এর ফুল চার্জ কিন্তু যে হয় নষ্ট হবে, না হলে যদি কোনো ফিডব্যাক লাইন করা থাকে তাহলে এক্সট্রা ভোল্টেজটা সেই ফিডব্যাক বা সেই কারেন্টটা সেই ফিডব্যাক দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ এর যে ম্যাক্সিমাম যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতাটাকে এ অ্যাচিভ করবে, বাট কিন্তু এর যে এর পরে যে ভোল্টেজটা কিন্তু এ নিতে পারবে না। অর্থাৎ যদি 6 ভোল্ট আমি অ্যাপ্লাই করলাম এখানে, এই 5 ভোল্ট যদি ধারণ ক্ষমতা থাকে তাহলে 5 ভোল্ট পর্যন্ত এর চার্জ হবে, এর বেশি কিন্তু এর চার্জ হবে না। এইবার তো এবার যদি আমি সার্কিটটাকে ক্লোজ করলাম, ধরলাম সার্কিটটাকে কাটলাম, ক্লোজ করার পর ক্যাপাসিটার এখন চার্জ, ধরলাম এই ক্যাপাসিটারটা এখন চার্জ হয়ে আছে এখানে, তো এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে যে পাতে চার্জ হয়েছে সেই পাতে ডিসচার্জ হবে। অর্থাৎ এই যে চার্জটা হলো এইভাবে গিয়ে, ঠিক আছে, তাহলে এবার যে চার্জ হয়েছে মানে হচ্ছে তার বিপরীত পাতে সে ডিসচার্জ হবে। তো আমি যদি এখানে একটা এলইডি কানেক্ট করি, অর্থাৎ এই ধরনের একটা এলইডি কানেক্ট করলাম, তাহলে কিন্তু এলইডিটা জ্বলবে, মানে হচ্ছে এইটা যখন ডিসচার্জ হবে তখন কিন্তু এলইডিটা, মানে যখন ইলেকট্রনগুলো বেরিয়ে আসবে চার্জটা, তখন কিন্তু এলইডিটা জ্বলবে। অর্থাৎ এটা একভাবে ডিসচার্জ করা যায়। আরেকটা হচ্ছে ডাইরেক্টলি যদি আমি ওয়্যার কানেক্ট করি তাহলে ডিসচার্জ হয়। আরেকটা ডিসচার্জ কী হয়, যদি আমরা একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিই তাহলে এইভাবেও ডিসচার্জ হতে পারে, তার লোড রেজিস্ট্যান্স। অর্থাৎ ক্যাপাসিটার কীভাবে কাজ করে এবং তার যে ডিসচার্জিং ব্যাপারটা সেটা আমরা বুঝলাম, এবং ক্যাপাসিটার কীভাবে চার্জ সোর্স করে। এর ভেতরে কিছু মেটেরিয়াল আছে যেগুলো চার্জগুলোকে স্টোর করে এবং সেগুলোকে, এবার ক্যাপাসিটারটা কোথায় কাজে লাগে যদি আমি অ্যাডভান্টেজ বলি, ক্যাপাসিটারের অ্যাডভান্টেজ হচ্ছে, ধরো কোনো একটা সিগন্যাল, ওকে, ধরো একটা পালসেটিং সিগন্যাল এইভাবে যাচ্ছে, ডিসি সিগন্যাল, এটাকে যখন আমি ফুল স্মুথলি রেকটিফাই করার পর যখন আমি এটা ফিল্টার করব, তখন কিন্তু সেই সার্কিটের প্যারালালে আমি কিন্তু ক্যাপাসিটারকে কানেক্ট করব। ফলে আমাদের যে সার্কিটের যে রেজোনেন্স বা যে পালসিংটা অনেকটা কমবে এবং ডিসি লোড লাইনটা অনেকটা, অর্থাৎ যদি পালসটা এরকম পাই আমি, ঠিক আছে, যেহেতু পালসেটিং ডিসি, সেক্ষেত্রে আমরা শুধু ওপরের যে পিকটা, স্মুথ পিকটা আমরা ক্যাপাসিটারের মাধ্যমে ফিল্টার করব, ঠিক আছে। এবং কিছুক্ষণের জন্য অনেক ডিভাইসে হয়তো এমন একটা সিচুয়েশান হতে পারে যে হঠাৎ করে পাওয়ার আপ করার জন্য ডেটাগুলোকে নষ্ট হয়ে যেতে পারে, তো সেখানে কিছুক্ষণের জন্য সার্কিটটাকে হোল্ড করার জন্য আমরা কিন্তু এখানে বেসিক্যালি এই ক্যাপাসিটারটা ইউজ করতে পারি। আবার অনেক ক্ষেত্রে কোনো ফিডব্যাক সার্কিটের ক্ষেত্রে আমরা হয়তো এমন অবস্থা হলো যে একটা ক্লক পালস আমরা দিচ্ছি কোনো সার্কিটের, সেই হয়তো ক্লক পালসটা যাতে বন্ধ না হয় কন্টিনিউয়াস করার জন্য, যে একটা প্রসেসের ক্যাপাসিটিটা চার্জ হবে, আবার কিছুক্ষণ চলার পরে যখন ক্লক পালসটা কমতে থাকবে তখন হঠাৎ করে আবার ফিডব্যাক দিয়ে সেটাকে আবার নতুন করে ট্রিগারিং করবে। তো এই ক্ষেত্রে আমরা ক্যাপাসিটারকে এখানে ইউজ করতে পারি। সো এই যে হচ্ছে ক্যাপাসিটারের কাজ। এইবার আমরা চলে আসবো ক্যাপাসিটারের আমাদের যে ক্যাপাসিটার রয়েছে সেই ক্যাপাসিটারের যে কার ওপরে ডিপেন্ড করে, মানে ক্যাপাসিটারের যে এত কিছু কাজ বা কিসের ওপর কী বিষয়ের ওপর ডিপেন্ড করে এই কাজগুলো ঘটে সেইগুলো আমরা জানবো। তো ফার্স্ট আমি যদি বলি ক্যাপাসিটারের সেটা হচ্ছে প্রথম যে ডিপেন্ড করে ক্যাপাসিটারে, সেটা হচ্ছে কার ওপরে না, যে প্লেটের যে তলগুলো আছে, প্লেটের যে ক্ষেত্রফলের পৃষ্ঠতল, মানে অর্থাৎ ভেতরে এই ধরনের কিছু প্লেট থাকে, ঠিক আছে, এই ধরনের কিছু প্লেট আছে, ঠিক আছে, এই ধরনের কিছু প্লেট আছে, এগুলো রোল এইভাবে কিছু বেসিক্যালি মেটেরিয়াল দিয়ে এগুলোকে রোল করা আছে এইভাবে। যদি সেটা যখন আমরা খুলবো দেখবো ভেতরে এই ধরনের রোল করা আছে। তো এই যে প্লেট, অর্থাৎ এগুলো প্লেট বলা হচ্ছে, তো এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। আচ্ছা, তাহলে 2 নম্বরটা কি, দুটি প্লেটের মাঝখানে দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই দুটো যে প্লেট থাকে একটা ক্যাপাসিটরের মধ্যে, এই ধরনের দুটো প্লেট যদি আমি দেখি, ঠিক আছে, এই ধরনের যদি প্লেট দেখি আমরা, এবং যদি তাকে যদি বাক্সের মধ্যে ভরা থাকে, এটা কিন্তু একসঙ্গে লেগে নেই, এটা এর মধ্যে একটা ডিস্টেন্স আছে, সেই ডিটাকে আমরা ডি ধরলাম ডিস্টেন্সটাকে, ওকে। সো সেই ডিস্টেন্সের ওপর ব্যস্তানুপাতিক। আর কি, দুই প্লেটের মাঝখানের উপাদানের যে আবিষ্ট পারমিটিভিটি, ঠিক আছে, আমরা আগের দুটো যে কম্পোনেন্ট পড়েছিলাম সেই দুটো কম্পোনেন্ট আমরা বলেছিলাম যে দুটো ক্ষেত্রে দুটো পারমিটিভিটি ভিন্ন। একটা হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য রো নিয়ে এসেছিলাম, আর আমাদের যে ইন্ডাকটেন্সের জন্য আমরা মিউ নিয়ে এসেছিলাম। সেক্ষেত্রে ক্যাপাসিটারেরও একটা পারমিটিভিটি বা একটা কনস্ট্যান্ট বিষয় রয়েছে, সেটা আমরা এই বিষয়ে আলোচনা করব যখন আমরা ফাইনাল আমাদের যে ইকুয়েশনটাকে যখন ড্রাইভ করবো, তখন কিন্তু ওই ইনভার্সটাকে আমাদেরকে ইউটিলাইজ করার জন্য আমাদের ওই যে পারমিটিভিটিটা যে আসবে, হ্যাঁ, সেই যে কনস্ট্যান্টটা আসবে সেই কনস্ট্যান্টটাকে আমরা এখানে ইউজ করব। সো
এখন আমরা যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে কি, ক্যাপাসিটারতে আমরা তিনটে ধর্ম বুঝতে পারলাম যে কৃষির উপর ডিপেন্ড করে। এবার যদি তোমরা যেটা আমি যদি ইংলিশে বলি এই বিষয়টা কি, তো সেটা আমি কী বলবো, যে ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সারফেস এরিয়া অফ দ্য প্লেট। ওকে, ইট ইজ directly proportional to surface area of the plate. It is inversely proportional to distance between two plates. Okay, আর 3 নম্বর পয়েন্টের কথা আমি যেটা বললাম বাংলাতে, সেটা যদি বলি সেটা হচ্ছে ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাবজর্ব দ্য পজিটিভ মিডিয়াম বিটুইন দ্য টু প্লেটস। ওকে, অর্থাৎ এই যে তিনটে পয়েন্ট আমি বললাম, এই তিনটে পয়েন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ক্যাপাসিটারের যে ফাইনাল এক্সপ্রেশন, সেটা আমাকে ড্র করতে পারবো। ক্যাপাসিটারকে লেখা হয় সি দিয়ে, ঠিক আছে, অর্থাৎ কিউ বাই ভি, অর্থাৎ চার্জ বাই ভোল্টেজ। যেহেতু আমাদের ডেফিনেশনটাই বলে দিচ্ছে ইট ইজ দ্য প্রপার্টি অফ এ ক্যাপাসিটর টু স্টোর এ ইলেকট্রিক চার্জ, ঠিক আছে, ইলেকট্রিক চার্জ when it is the plates of their different potential। যখন আমরা চার্জটা সেই পোটেন্সিয়াল ডিফারেন্স দুটো প্লেটের মধ্যে দেখতে পারি, এবং যখন চার্জটা কার সঙ্গে প্রপোর্শনাল টু ক্যাপাসিটারের সঙ্গে এবং ভোল্টেজের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন। এবার আমরা যেখান থেকে আমাদের যে তিনটে পয়েন্ট আমরা আলোচনা করেছি, সেই তিনটে পয়েন্ট দিয়ে আমরা একটা কি করব, এখানে ইকুয়েশন ড্রাইভ করব। তো ফার্স্ট হচ্ছে আমরা কি বলতে পারি, তো প্রথম পয়েন্টটা বলছে it is directly proportional to surface area of the plate. It is directly proportional to surface area of the plate. So it is like কি হবে, C directly A by D, ডিটা হচ্ছে ডিস্টেন্স, কার সঙ্গে ডিস্টেন্স, ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স, মানে দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স, সেটা আমি ডাইরেক্টলি লিখে দিলাম যে ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া অ্যান্ড ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স। এবং যদি আমি এখান থেকে ফাইনাল ইকুয়েশনটা ড্রাইভ করি, তাহলে আমি কী পাবো, সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্সের ফাইনাল এক্সপ্রেশন। এবার আমি বলে দিই কোনটাকে আমি কী ধরলাম, ঠিক আছে। এ ইকুয়াল টু হচ্ছে দা তিনটে পয়েন্ট আমি কোনটাকে কী ধরেছি সেটা আমি বলে দিলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে দ্য সারফেস অফ দ্য প্লেট, অর্থাৎ যে প্লেটটা আছে তার যে সারফেস এরিয়া সেটাকে আমি ধরেছি এ। ডিটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু প্লেটস, মানে যে ভেতরে যে দুটো প্লেট থেকে তার যে ডিস্টেন্স সেটাকে, এবং এপসাইলন, এটা হচ্ছে এপসাইলন, ঠিক আছে। এপসাইলনটাকে আমি ধরেছি পারমিটিভিটি, মানে একটা কনস্ট্যান্ট টার্ম যেটা আমরা আগের বারেও ইউজ করেছিলাম, সেটি মানে দুটো প্লেটের মধ্যে যে পারমিটিভিটিটা রয়েছে সেটাকে আমরা এখানে ডিফাইন করলাম, ঠিক আছে। তাহলে আশা করছি আমরা যে আমাদের যে ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটারটা আমরা বিষয়টা বোঝাতে পেরেছি। এবং আমরা চেষ্টা করব তিনটে যে আমাদের কম্পোনেন্টস আমরা পড়লাম, সেই তিনটে কম্পোনেন্ট নিয়ে আমরা কিভাবে কাজ করব, বেসিক্যালি সেই তিনটে কম্পোনেন্টকে কীভাবে আইডেন্টিফাই করা হয়, সেই তিনটে কম্পোনেন্ট কীভাবে আমরা কাজ করবো সেটা আমরা দেখব। এবং কয়েকটা জিনিস বলি আমি, ক্যাপাসিটার যখন দেখবো তার গায়ে এরকম কিছু ভ্যালু লেখা থাকে, 100 মাইক্রোফ্যারাড, 25 ভোল্ট, অর্থাৎ এই যে 100 মাইক্রোফ্যারাড, ক্যাপাসিটারের ইউনিট কিন্তু যখন মাপা হবে তখন ফ্যারাডে মাপা হবে, এবং মিলিফ্যারাড, মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড, এই যে বিভিন্ন ভ্যালুগুলোকে আমরা ব্যবহার করব, তখন পিকো হচ্ছে, তারপরে হচ্ছে মাইক্রো, তারপরে হচ্ছে ফ্যারাড, ঠিক আছে। এই ধরনের মিলি মাইক্রো পিকোই হবে 10⁻⁹ থেকে 10⁻³ পর্যন্ত একটা ভ্যালু ভ্যারিয়েশন করবে, তখন আমরা এই বিষয়গুলো দেখতে পাবো। এবং ক্যাপাসিটারের গায়ে যখন এই ধরনের কিছু লেখা থাকবে, অর্থাৎ তোমাদের বুঝতে হবে এর যে ভোল্টেজ, অর্থাৎ ধারণ ক্ষমতা ভোল্টেজের ক্ষেত্রে সেটা হচ্ছে 25 ভোল্ট, অর্থাৎ এর বেশি এ নেবে না, চার্জ স্টোর করবে না, ভোল্টেজ স্টোর করবে না। আর এর যে ক্যাপাসিটেন্স, অর্থাৎ তার যে ধারকত্ব ক্ষমতা, সেটা হচ্ছে 100 মাইক্রোফ্যারাড পর্যন্ত, ঠিক আছে। বেসিক্যালি আমরা যত ইলেকট্রনিক্সের কম্পোনেন্টে আমরা মাইক্রোফ্যারাডই কাজ করবো, মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড আর ন্যানোফ্যারাডে, ঠিক আছে। আমরা দেখানোর চেষ্টা করব সেই প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে, এবং তখন আমরা দেখতে পাবো যে গায়ে হবে লেখা আছে, এবং আমি প্র্যাকটিক্যালি তিনটে জিনিস কম্পোনেন্ট দেখাবো। এবং হয়তো ইন্ডাক্টরের কাজটা দেখানো সম্ভব হয়ে উঠবে না, বাট তবুও আমি চেষ্টা করব, কিন্তু ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্সের কাজটা আমি দেখাবো এখানে। ওকে, আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করব বিষয়ে। তাহলে আমরা আশা করছি যে এই যে আমাদের যে
তিনটে ক্লাস, অর্থাৎ তিনটে ক্লাস বলতে দুটো ফার্স্ট ক্লাস হয়েছে, এটা সেকেন্ড ক্লাসে আমরা ক্যাপাসিটার বিষয়টা বুঝতে পারলাম। এবার কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো, এবং আমি এই ইউনিটটা শেষ হলে, অর্থাৎ এই ফার্স্ট ইউনিট শেষ হয়ে গেলে আমি কিন্তু এর একটা কম্প্যাক্ট নোট, এটা কম্পাস স্টাডি মেটেরিয়াল কিন্তু আমি আমাদের যে ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সের মধ্যে রেডি করে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে কাজ করতে পারো। এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে বলে থাকো, আমি ফের নতুন করে একটা সেপারেট ভিডিও বানাবো। ওকে, সো আমরা তাহলে আমাদের ক্যাপাসিটারের যে চ্যাপ্টার সেটা হচ্ছে কমপ্লিট করলাম। তো আমরা টোটাল তিনটে ইকুয়েশন পেয়েছি তিনটে ইউনিট থেকে। ফার্স্ট হচ্ছে আর ইকুয়ালস টু রো এল বাই এ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যে ফাইনাল ইকুয়েশনটা আমরা ড্রাইভ করেছিলাম সেটা হচ্ছে এল ইকুয়াল টু মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল, এবং ক্যাপাসিটারের ক্ষেত্রে আজকে কী করলাম, সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি, এরিয়া বাই ডিস্টেন্স। ওকে, এই বিষয়গুলো দিয়ে আমরা অঙ্ক আছে, পরে আমরা অঙ্কগুলো দেখব। এবং আমরা চলে আসবো এরপরে আরেকটা নেক্সট টার্ম, সেটাকে বলা হচ্ছে কি না, এটা হচ্ছে কি ডিফারেন্ট টাইপস অফ সিগন্যাল অ্যান্ড ওয়েভ ফর্ম। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব ডিফারেন্ট টাইপ অফ সিগন্যাল অ্যান্ড ওয়েভ ফর্ম। ওটা 1 ছিল, এটা 1.2 আমরা আলোচনা করব কি ডিফারেন্ট ডিফারেন্স টাইপ অফ সিগন্যাল ওয়েভ ফর্ম। অর্থাৎ এর মানে হচ্ছে আমাদের যে বিভিন্ন রকমের সিগন্যাল হয়, সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ, ট্রায়াঙ্গেল ওয়েভ, শর্টউড, বিভিন্ন ধরনের র্যাম্প, বিভিন্ন ধরনের যে আমাদের সিগন্যাল হয়, সেই সিগন্যালগুলোকে নিয়ে আমরা বিভিন্নভাবে আলোচনা করব। ওকে, সিগন্যালগুলো বেসিক্যালি কেমন দেখতে হয়। সো প্রথম আমি একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে কি না, কথাটা হচ্ছে প্রথম সিগন্যাল বিষয়টা কি, সিগন্যাল কাকে বলে। ঠিক আছে, সিগন্যাল হচ্ছে একটি ট্রান্সমিশন। ঠিক আছে, এটাতে আমরা কোনো জিনিস যাচ্ছে সেটা হয়তো কারেন্ট যেতে পারে, ভোল্টেজ যেতে পারে, বা কোনো মেসেজ সিগন্যাল যেতে পারে। তাহলে একটি ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের সঙ্গে সম্পর্কযুক্ত একটি ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহৃত হয় কি আমরা বিভিন্ন কেমন কারেন্ট, ভোল্টেজ, সংখ্যাগত সাদৃশ্য দেখতে পারি, তাকে আমরা সিগন্যাল বলবো। মানে ধরো আমরা বাড়ির থেকে যে আমাদের যে কারেন্ট পোস্ট থেকে, ইলেকট্রিক পোস্ট থেকে বাড়িতে যে আমাদের যে কারেন্টটা আসছে, সেটার মধ্যে কিন্তু একটা সিগন্যাল। সেই সিগন্যালটা কেমন দেখতে হচ্ছে, সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ, আমি আসবো বিষয়গুলো, ওয়েভ ফর্মগুলো দেখবো আমরা। কিন্তু এই যে সিগন্যাল, এটাকেই বলছি আমরা যে কখন কোনো ট্রান্সমিশন এর মধ্যে দিয়ে কারেন্ট হতে পারে, ভোল্টেজ হতে পারে, কখনো মেসেজ সিগন্যাল যাবে, তার যে সিগন্যাল ওয়েভ ফর্ম এটা কেমন দেখতে হয়, বেসিক্যালি সেই বিষয়টাকে নিয়ে আমরা সেখানে আলোচনা করব। ওকে, তো ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এসি থেকে, অর্থাৎ ফার্স্ট হচ্ছে এসি অ্যান্ড ডিসি সিগন্যাল। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে কি এসি অ্যান্ড আমরা ডিসি সিগন্যাল দেখব, যে এসি সিগন্যাল আর ডিসি সিগন্যাল কেমন দেখতে হয়। তো প্রথমে আমি দেখব যে এসি সিগন্যাল কেমন দেখতে হয়। ফার্স্ট হচ্ছে এসি সিগন্যাল দেখব। এসি সিগন্যাল যেহেতু আমাদের সময় সাপেক্ষে এর যে মানে টাইম সাইকেল সেটা চেঞ্জ হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা তার যে সিগন্যালটা ওই ফর্মটা দেখতে পাবো সেটা হচ্ছে কি না চেঞ্জ দেখতে পাবো। ধরবো এরকম একটা সিগন্যাল আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই যে এই মাথা থেকে, অর্থাৎ এই মাথা পর্যন্ত, ঠিক আছে, এই যে পুরো এটা পুরো সাইকেলকে বলা হয় পিক টু পিক। কি বলা হয়? পিক টু পিক। এইখান থেকে পুরোটা পিক, এটা পুরোটা পিক। আর এই যে শুরু হচ্ছে এইখান থেকে নিয়ে এই যে কমপ্লিট হওয়া পর্যন্ত, এটাকে বলা হয় একটা পূর্ণ সাইকেল। ঠিক আছে, এটা 0, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2 পাই, এটা হচ্ছে 3 পাই। ঠিক আছে, তোমার এটা 0 থেকে পাই থেকে 2 পাই, এই যে পুরো টোটাল কমপ্লিট একটা সাইকেল। ঠিক আছে, এইটা হচ্ছে হাফ। এবং যদি 0 থেকে পাই পর্যন্ত একটা সাইকেল দেখি, সেটাকে বলা হয় হাফ সাইকেল। ঠিক আছে, কি বলবো? হাফ সাইকেল। এবং যখন আমরা তার 0 থেকে মাঝখানে নিচের দিকটা যাব, তখন আমরা দেবো ফের একটা হাফ সাইকেল। অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ হাফ মিলে তৈরি হয় একটা ফুল সিগন্যাল, ফুল সাইনোসিক বা ফুল সাইকেল সিগন্যাল। তাহলে এই দিকটা হচ্ছে টাইমের রেসপেক্টে আমরা দেখব, এটা আমরা ভোল্টেজের রেসপেক্টে দেখব। তাহলে আমরা সাইন ওয়েভ কীভাবে দেখতে হয় সেটা, বাস এসি সিগন্যাল কীভাবে দেখতে হবে সেটা আমরা দেখলাম। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? এসি সিগন্যাল ইজ এ ভোল্টেজ কারেন্ট অফ নিউমেরিক্যাল
সিকোয়েন্স দ্যাট দ্য এক্সিবিটস বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভোল্টেজ। ঠিক আছে, বেসিক্যালি এটা কিছুই ব্যাপার না, আমি যেটা জাস্ট একটুখানি বিষয়টা বললাম তোমাদেরকে। তো এই হচ্ছে একটা সিগন্যাল ওয়েবফর্ম। এখন যদি আমি ডিসি ওয়েবফর্মটা দেখতে চাই, এটা ধরলাম এটা এসি, এটা এসি। এখন যদি ডিসি ওয়েবফর্মটা দেখতে চাই, দেখবো আমরা ডিসি ওয়েবফর্মটা অনেকটা এইভাবে স্ট্রেট লাইন। ঠিক আছে, কেন স্ট্রেট লাইন? এটা সময় সাপেক্ষে নিজের টাইম চেঞ্জ করতে হবে, তবে ফ্রিকোয়েন্সি আছে, কিন্তু ডিসির কোনো ফ্রিকোয়েন্সি নেই। ওকে, ডিসি লাইনের কোনো ফ্রিকোয়েন্সি নেই, কারণ এটা পুরো স্ট্রেট লাইন, এবং এর যে ইনপুট সেটা হচ্ছে স্মুথলি এইভাবে স্ট্রেট লাইন। ওকে, কিন্তু এসির ক্ষেত্রে কিন্তু তার একটা ফ্রিকোয়েন্সি আছে, যেমন হচ্ছে আমাদের ফ্যামিলি যে বাড়ি রয়েছে তাতে যে আমাদের সিগন্যালটা আছে সেটা হচ্ছে 50 হার্টজ, অর্থাৎ এটা সেটা 50/সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, রেট অফ চেঞ্জ 50 হার্টজ। তাহলে এই হচ্ছে আমাদের ওয়েবফর্ম। তো কীভাবে ওয়েবফর্ম আমরা দেখবো? তাহলে আমাদের যে বিভিন্ন রকমের ওয়েবফর্ম দেখতে হয়, একটা সাইন ওয়েভ, এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, এবং আরও যে বিভিন্ন রকমের ওয়েবফর্ম আছে আমি কয়েকটা দেখাচ্ছি, যদিও আমাদের এতগুলি ওয়েবফর্ম আমাদের সিলেবাসে নেই, তারপরেও আমি একটুখানি ওয়েবফর্মগুলো দেখিয়ে দিচ্ছি। এটা সাইন ওয়েভ দেখলাম, এরপরে আমরা দেখব আমাদের যে ট্রায়াঙ্গেল, এই রকম ধরনের হয় ট্রায়াঙ্গেলটা বেসিক্যালি। ঠিক আছে, এই ধরনের হয়। যদি আমরা স্কোয়ার ওয়েভ দেখি, স্কোয়ার ওয়েভটা এইভাবে হবে, এইরকমভাবে এইভাবে যাবে, এটা হচ্ছে আমাদের স্কোয়ার ওয়েভ। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন রকমের আমরা ওয়েবফর্ম এখানে দেখতে পাবো। এরপরে আমাদের যেটা খুব একটা জায়গায় পড়তে হবে, সেটা হচ্ছে পিরিয়ডিক ওয়েবফর্ম। ওকে, না পিরিয়ডিক ওয়েবফর্ম বিষয়টা কি? যখন কোনো একটা সিগন্যাল পুরোপুরিভাবে করছে, মানে কমপ্লিট করছে, তখন আমরা বলবো পিরিয়ডিক সিগন্যাল। ঠিক আছে, এটা পুরো একটা হয় সাইন, কোসাইন এবং বিভিন্ন রকমের যে সিগন্যাল। আর নন পিরিয়ডিক সিগন্যাল ব্যাপারটা কি? ঠিক আছে, নন পিরিয়ডিক সিগন্যালে কি? যেমন হচ্ছে যেগুলো হচ্ছে পুরোপুরিভাবে কোনো একটা সিগন্যালের পুরোপুরি সাইনকে তৈরি করছে না, মানে পুরোপুরি সিগন্যালটাকে কী করছে না, পুরোপুরি সিগন্যালটা কভার করছে না, সেটাকে আমরা কী বলবো? নন পিরিয়ডিক সিগন্যাল। অর্থাৎ কোনো কথা বলা, মিউজিক, এগুলো কিন্তু পুরোপুরিভাবে আমরা এর কোনো সেরকমভাবে সিসিস পাই না বেসিক্যালি। কিন্তু আমাদের যদি কোনো সাইন সিগন্যাল হয়, কোসাইন সিগন্যাল হয়, স্কোয়ার সিগন্যাল হয়, সেগুলো আমরা বলবো পিরিয়ডিক সিগন্যাল। যে সিগন্যালগুলোকে কমপ্লিট করা যায় সেগুলোকে বলবো সাইন সিগন্যাল, এবং যে পিরিয়ডিক সিগন্যাল। এবং এগুলোকে কী করা যায় না, সহজে এগুলোকে এলোমেলো এবং প্রকৃতি কোনো নেই, কোনো রেফারেন্স পাই না, সেগুলোকে আমরা কী বলবো? আমরা বলবো যে নন পিরিয়ডিক সিগন্যাল। তাহলে পিরিয়ডিক সিগন্যাল কারা? যে সিগন্যালগুলো হচ্ছে আমরা কোনো এলোমেলো হয় না, আমরা একটা কোনো শেপ পাই, পার্টিকুলার একটা শেপ পাই, পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি পাই, সেগুলো হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। এবং নন পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে যে সিগন্যালগুলোতে আমরা কোনো ফ্রিকোয়েন্সিও পাই না বেসিক্যালি, এবং সেই সিগন্যালগুলোতে আরও কি পাই না, সেই সিগন্যালগুলোতে আমরা বেসিক্যালি কোনো ভ্যালুও পাচ্ছি না, সেক্ষেত্রে সেই সিগন্যালগুলোকে আমরা বলবো নন পিরিয়ডিক সিগন্যাল। তো এবং যেহেতু পিরিয়ডিক আর নন পিরিয়ডিক সিগন্যালের একটা ডেফিনিশন রয়েছে, সেক্ষেত্রে আমি ডেফিনিশনটা একটু বলে দিচ্ছি যে ডেফিনিশনটা নন পিরিয়ডিক সিগন্যাল কাকে বলে। নন পিরিয়ডিক সিগন্যাল বলা হচ্ছে, আমি প্রথমে একটুখানি লিখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক সিগন্যালের ডেফিনেশন। বিষয়টা কিছুই না, যে সিগন্যালগুলোকে আমরা কোনো শেপ পাবো, পার্টিকুলার কোনো শেপ পাবো, তাদের আমরা কি করতে পারবো, বিভিন্ন রকমের টাইম ডোমেন, ফ্রিকোয়েন্সি ডোমেন মাপতে পারবো, সেগুলোকে আমরা পিরিয়ডিক সিগন্যাল বলবো। আর নন পিরিয়ডিক সিগন্যালগুলো হচ্ছে এটার উল্টো, অর্থাৎ যেগুলো আমরা পাবো না। ঠিক আছে, সেইগুলোকে আমরা কি বলবো না, নন পিরিয়ডিক সিগন্যাল বলবো। তো বিষয়টা এরকমই, যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। এবং তোমরা আশা করছি বিষয়টা বুঝতেই পারছো যে খুব একটা এখানে মাথা ব্যথার বিষয় নয় এই জিনিসটাকে নিয়ে। তাহলে আমি নন পিরিয়ডিক সিগন্যালের একটা ডেফিনেশন বলছি এখানে, তোমরা অবশ্যই এগুলো লিখবে। ঠিক আছে, তো যাদের আমরা কোনো রকম কোনো ফ্রিকোয়েন্সি ডোমেন, টাইম ডোমেন এবং যাদের আমরা বেসিক্যালি ক্যাচ করতে পারবো না, সেটাকে আমরা বলবো কি নন পিরিয়ডিক সিগন্যাল। তোমরা এই বিষয়টা খুব ভালো করে লেখো। হ্যাঁ, লেখার পরে
এটাকে তোমরা স্ক্রিনশট নাও, লিখে নাও। এগুলো যেহেতু পরীক্ষায় 2 নম্বর কি 1 নম্বরের কোশ্চেন হিসাবে, শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, সো আমরা এইগুলোকে অ্যাভয়েড কোনোভাবেই করবো না। যেহেতু এই সাবজেক্টটা থিওরিটিক্যাল এবং ম্যাথামেটিক্যাল কিছু এক্সপ্রেশন মিশিয়ে রয়েছে, সেক্ষেত্রে আমরা এটাকে খুব একটা বেশি অ্যাভয়েড করবো না, ঠিক আছে। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সোর্স, ঠিক আছে। ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সোর্স সেগুলো কি না, দুটো রকমের সোর্স হয়। এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্সটা কি, যেখান থেকে আমরা ভোল্টেজ পাবো, অর্থাৎ এমন একটা সোর্স যে সোর্স থেকে আমরা ভোল্টেজ পাবো। যেমন যদি আমরা বলি যে আমরা বেসিক্যালি ধরো একটা যদি উদাহরণ আমি দিই, ধরো একটা কুয়া আছে বাড়িতে, ঠিক আছে। বাড়িতে যে কুয়াটা রয়েছে সেই কুয়া থেকে আমরা কী পাচ্ছি, জল পাচ্ছি। এটা কি জলের সোর্স, অর্থাৎ এখানে জলটা পাওয়া যায়, এখান থেকে জলটা পাচ্ছি আমরা পান করার জন্য বা বিভিন্ন আমাদের বাড়ির যে বিভিন্ন রকমের যে দৈনন্দিন জীবনের যে কাজ, সেই কাজগুলো মেটানোর জন্য আমরা যে ব্যবহার করে থাকছি জলটা, অর্থাৎ কোথা থেকে পাচ্ছি না, কুয়া থেকে পাচ্ছি। তো কুয়াটা একটা জলের সোর্স। তেমনই ভোল্টেজ, যে আমাদের যে ভোল্টেজটা রয়েছে এবং কারেন্ট রয়েছে, সেই কারেন্টের বিভিন্ন রকমের দুটো সোর্স থাকে। যেখান থেকে আমরা কারেন্টটা পার্টিকুলার পাবো, সেটা ব্যাটারি হতে পারে, ঠিক আছে, সেটা হতে পারে হতে পারে সেটা কোনো পাওয়ার সাপ্লাই, হতে পারে কোনো SMPS পাওয়ার সাপ্লাই, ডিফারেন্ট টাইপস অফ থিংস অ্যাবাউট, যে কিছু হতে পারে। যেখান থেকে আমরা ভোল্টেজ বা কারেন্ট সোর্স পাবো, সেটাই হচ্ছে ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স। বেসিক্যালি যদি ব্যাটারি থেকে দেখি, তাহলে ব্যাটারি থেকে আমরা ভোল্টেজ পাচ্ছি এবং কারেন্ট রূপে অ্যাম্পিয়ার হিসাবে 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার যা খুব একটা রেটিং পাচ্ছি, ঠিক আছে। তাহলে একটা মাল্টিপল সোর্স, কারণ ওতে আমরা ভোল্টেজও পাচ্ছি, কারেন্টও পাচ্ছি। কিন্তু আমরা এখানে পড়বো ডিফারেন্ট ভোল্টেজ সোর্স এবং ডিফারেন্ট কারেন্ট সোর্স, দুটো আলাদাভাবে পড়বো। যেটা ব্যাটারি দেখি, ব্যাটারিতে কিন্তু ভোল্টেজের কারেন্টটা উপরে মেটিং করা থাকে। তোমার হচ্ছে 1000 মিলিভোল্ট। এটা কি না, এটা হচ্ছে ভোল্টেজটা যেহেতু 3.3 ভোল্ট এবং তাদের মধ্যে কারেন্টটা কত না, তার কারেন্ট হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1200 ভোল্ট, 200 অ্যাম্পিয়ার হচ্ছে, মিলি অ্যাম্পিয়ার হচ্ছে তার কারেন্ট রেটিং। অর্থাৎ সেটা হচ্ছে মাল্টিপল সোর্স, মানে মাল্টিপল সোর্স মানে হচ্ছে তার মধ্যে দুটোই রয়েছে, ভোল্টেজও রয়েছে এবং কারেন্টও রয়েছে। সেক্ষেত্রে মাল্টিপল না, এটা ব্যাটারি হতে পারে। এখন আমরা যে এটা কথা বলবো সেটা হচ্ছে কীভাবে ভোল্টেজ সোর্সটা কী এবং কারেন্ট সোর্সটা কী, দুটো ভিন্নভাবে জানবো বিষয়টা এবং চেষ্টা করবো সেটা ক্লিয়ার করার। তো প্রথম হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি না, প্রথম হচ্ছে ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স কীভাবে কেমন দেখতে, ঠিক আছে। আমি যে কথাটা বললাম সেটা যদি আমি একটুখানি ডেফিনেশন সহকারে কথাটা বলতে চাই, তাহলে ডেফিনেশনটা এই ধরনের হয়, এনি ডিভাইস দ্য প্রডিউসড ভোল্টেজ আউটপুট অফ কন্টিনিউয়াসলি ইজ নোন অ্যাজ ভোল্টেজ সোর্স। আমি যেটা বললাম একটু আগে। এবং কারেন্ট সোর্স ঠিক সেম, এ সোর্স আর সাপ্লাই টু দ্য কারেন্ট কন্টিনিউয়াসলি লোড ইন ইন্সপেক্টেড ইট ইজ ইম্পিডেন্স, ঠিক আছে। অর্থাৎ যেটা ইম্পিডেন্স মানে যাই হোক না কেন, যদি কোনো সোর্সের নির্দিষ্ট তড়িৎ প্রবাহ বা লোড সরবরাহ করতে আমরা কারেন্ট সোর্স বলবো। আর ভোল্টেজ সোর্সে নিরবিচ্ছিন্নভাবে কোনো সাপ্লাই ভোল্টেজটাকে কন্টিনিউয়াসলি দেওয়াকে বলা হয় ভোল্টেজ সোর্স। আর ইম্পিডেন্স থাকা অবস্থায় যখন কোনো সোর্স দিয়ে কারেন্ট যাচ্ছে তাকে বলবো কারেন্ট সোর্স। এবার দুটোকে দেখতে কেমন ধরা হয়, তো ফার্স্ট হচ্ছে আমরা একটা 1.3, এটা হচ্ছে দেখি ভোল্টেজ সোর্স। ফার্স্ট হচ্ছে ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স, আইডিয়াল ভোল্টেজ সোর্স এবং আইডিয়াল কারেন্ট সোর্স, এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে বেসিক্যালি আলোচনা করব এবং পরের দিন থেকে আমরা কীভাবে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্ট করা হয়, থার্ড যে আমাদের ক্লাস থাকবে, থার্ড ক্লাসে আমরা ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স কনভার্টেড উইথ কারেন্ট সোর্স টু ভোল্টেজ সোর্স কনভার্টেড কীভাবে হয় সেটা আমরা দেখব। আজকে আমরা দেখি যে ভোল্টেজ সোর্স বিষয়টা কেমন দেখতে হয়। দেখো, ভোল্টেজ সোর্স একটা এইভাবে লম্বা একটা দাঁড়িয়ে রয়েছে এবং ছোট্ট একটা দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি দেখতে যদি আমি বলি সার্কিট ওয়াইজ, তাহলে এটা একটা ভোল্টেজ সোর্স, অর্থাৎ এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তো এটা একটা ভোল্টেজ সোর্স, ঠিক আছে। এবার ভোল্টেজ সোর্স আইডিয়ালি আইডিয়াল মানে হচ্ছে কি, আইডিয়াল মানে হচ্ছে যে একদম নিখুঁত ভোল্টেজ সোর্স। তো কোনো জিনিসের তো নিখুঁত হওয়া সম্ভব নয়, কোনো জিনিসই 100% হওয়া সম্ভব নয়। তো আইডিয়াল ভোল্টেজ সোর্স, স্থায়ী ভোল্টেজ সোর্সকে আদর্শ ভোল্টেজ সোর্স বলে। স্থায়ী মানে হচ্ছে একদম পার্মানেন্ট, ঠিক আছে। কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স ইন অ্যাজ আইডিয়াল ভোল্টেজ সোর্স, ঠিক আছে। মানে যেখানে কনস্ট্যান্টলি ভোল্টেজটা কিন্তু পেতেই থাকবো, কোনোভাবে আমাদেরকে এক্সট্রা কোনো ইনপুট দিতে হবে না, কি আমরা আইডিয়াল। বাস্তবে সেটা সম্ভব না, কারণ ব্যাটারিকে চার্জ করতে হবে, কোনো জিনিসই আইডিয়াল না। অর্থাৎ
আইডিয়াল একটা ভোল্টেজ সোর্স কি, এটি স্থায়ী ভোল্টেজ সোর্সকে আমরা কি বলবো, আইডিয়াল ভোল্টেজ সোর্স। ঠিক আছে, এটি স্থায়ী যখন একটি স্থায়ী সরবরাহকৃত ভোল্টেজ যে কোনো পরিমাণ কারেন্ট সরবরাহ করতে পারে, যেটা বাস্তবে সম্ভব না। ঠিক আছে, তো সেটা আমরা আইডিয়াল ভোল্টেজ কি, আইডিয়াল ভোল্টেজ সোর্স আমরা যদি বলি ডেফিনেশন, ঠিক আছে। তো এটা হচ্ছে ডেফিনেশন, আইডিয়াল ভোল্টেজ সোর্সের ডেফিনেশন। সেটা হচ্ছে এ কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হুইচ ইজ ক্যাপাবল টু সাপ্লাই এনি কারেন্ট অ্যাট এ গিভেন ভোল্টেজ, মানে কনস্ট্যান্ট তাকে ভোল্টেজ দিয়ে যেতে হবে এবং কারেন্টও সে সরবরাহ করবে, কিন্তু বাস্তবে এটা কোনো জিনিস সম্ভব না। সেক্ষেত্রে আইডিয়াল ভোল্টেজ সোর্স এটা আমরা প্র্যাকটিক্যাল থিওরিটিক্যালি বলবো, কিন্তু প্র্যাকটিক্যালি যার কোনো বাস্তবতা কোনো সিস্টেম নেই, কারণ এটা প্র্যাকটিক্যালি এটা সম্ভব না। কারণ একটা যদি ভোল্টেজ সোর্স যদি কন্টিনিউয়াস থাকে সে তো তাকে কোনো চার্জ করতে হচ্ছে না, তার প্রপার্টিটা সেইভাবে তৈরি করা হয়েছে, কিন্তু সেটা সম্ভব না। কোনো একটা জিনিসে 100% হওয়া কোনোভাবেই সম্ভব নয়, বা আইডিয়াল ভোল্টেজ সোর্স সেইভাবে বলা যায় না, কিন্তু আমরা থিওরিটিক্যাল বিষয়ে সেটা বলতে পারি। এইবার হচ্ছে আইডিয়াল কারেন্ট সোর্স, ঠিক একই ব্যাপার। কারেন্ট সোর্সটা কীভাবে দেখতে হয়, কারেন্ট সোর্স হচ্ছে এইভাবে একটা থাকবে এবং সেখানে একটা সিগন্যাল থাকবে এইভাবে। ঠিক আছে, সরি এটা হচ্ছে কারেন্ট সোর্স বলছি, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এটা ডিসি ভোল্টেজ সোর্স, আর এটা হচ্ছে কি এসি ভোল্টেজ সোর্স, সরি। ঠিক আছে, তো এটা হচ্ছে এসি ভোল্টেজ সোর্স এবং উপরটা হচ্ছে ডিসি ভোল্টেজ সোর্স। ঠিক আছে, দুটো ভোল্টেজ সোর্স আমরা দেখতে পেলাম। এরপরে আমরা চলে আসবো কারেন্ট সোর্স। ওকে, কারেন্ট সোর্স কীভাবে কীরকম দেখতে হবে। কারেন্ট সোর্স আমি একবারই লিখছি, আইডিয়াল কারেন্ট সোর্স ব্যক্তিকে দেখতে এরকম হবে। এই ধরনের একটা তীর চিহ্ন বা অ্যারো মার্ক থাকবে, যেটা ডিটেক্ট করবে যে কারেন্টটা কোন পথে যাচ্ছে। তো এর ক্ষেত্রেও সেম একটা ব্যাপার থাকছে, যে এর ক্ষেত্রেও সেম ব্যাপারটা বলছে যে সময়ে স্থায়ী কারেন্টকে লোড প্রদান করবে, মানে কন্টিনিউয়াসলি একটা লোডে কারেন্ট পাঠাবে, যেটা বাস্তবে কোনোদিন সম্ভব না। কারণ যদি কন্টিনিউয়াসলি লোড পাঠাতে থাকে তাহলে সার্কিটটা পুরো আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, অর্থাৎ তাতে কোনো রকমভাবে কোনো আমাদেরকে কী করতে হচ্ছে না, চার্জিং করতে হচ্ছে না, বা কোনোভাবে কোনো এক্সট্রা ইনপুট দিতে হচ্ছে না, কিন্তু বাস্তবতা সম্ভব না। অর্থাৎ আইডিয়াল কারেন্ট সোর্সের যে সিস্টেমটা সেটাও আমরা থিওরিটিক্যালি বুঝতে পারছি, কিন্তু প্র্যাকটিক্যালি যার কোনো অস্তিত্ব নেই বললেই চলে। সো আইডিয়াল কারেন্ট সোর্স ওটা কিন্তু সিম্বলটা হচ্ছে এই ধরনের, এটা হচ্ছে ডিসি ভোল্টেজ সোর্স এবং এটা হচ্ছে এসি ভোল্টেজ সোর্স এবং এটি হচ্ছে কারেন্ট সোর্স। ওকে, যেটা হচ্ছে কারেন্ট সোর্স একটা অ্যারোমার্ক থাকবে, যেটা হয় ওপর থেকে নিচে বা নিচে থেকে ওপর, ডিপেন্ড করছে সার্কিটে কারেন্টটা ফ্লো কেমনভাবে হচ্ছে। যদি ক্লকওয়াইজ হয় থেকে ওপর থেকে হতে পারে, বা অ্যান্টি ক্লকওয়াইজ থেকে হতে পারে, মানে ডিফারেন্টভাবে হতে পারে, যেটা কারেন্ট সোর্সের যে পথ, কারেন্ট যাওয়ার যে পথ সেটা ডিনোট করবে যেভাবে। সো আজকে আমরা বিষয়টা পড়লাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে, এবং যদি আমি আইডিয়াল কারেন্ট সোর্সের ডেফিনেশনটা এখানে বলে দিই, আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি। সে ডেফিনেশন বললাম। তো নেক্সট দিন আমরা কিভাবে আমরা দেখব যে কীভাবে প্র্যাকটিক্যাল সেটা সম্ভব হচ্ছে। ঠিক আছে, এবং প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স সেটা দেখব আমরা, তার ইকুয়েশান ডেরিভেশনগুলো দেখব, এবং আমরা দেখব যে কীভাবে আমরা একটা কনভার্ট পারছি ডিপেন্ডেন্ট যে সোর্সগুলো আমাদের বিভিন্ন আরও যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলোর কারিকুলাম অ্যাক্টিভিটি, ইন্ডিপেন্ডেন্ট সোর্স কী, ডিপেন্ডেন্ট সোর্স কী, এবং তার যে সিম্পল প্রবলেম সেগুলো আমরা দেখবো নেক্সট লেকচার, অর্থাৎ থার্ড লেকচারে। এবং আমি সবাইকে বলবো যে এই চ্যানেলটা ভিজিট করো, এবং এই হয়তো আমি এখানে যেহেতু খাতাই করছি, সেক্ষেত্রে আমার ক্যামেরাটা সামনে একটু প্রবলেম হচ্ছে লিখতে, যার জন্য লেখাটা স্লোলি যদি খুব তাড়াতাড়ি লিখতে যাচ্ছি, হয়তো হাত যাওয়ার জন্য ক্যামেরাটা নড়ে যাচ্ছে। তো তোমরা এই চ্যানেলের মধ্যে আমাদের বিভিন্ন যে সাবজেক্টগুলো থাকবে, এটা ম্যাথামেটিক্স, ফিজিক্স, মেকানিক্স, আর হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স, এখানে তোমরা পড়তে পারবে। এবং যার কোনো অসুবিধা হওয়ার ছিল তোমরা ডাইরেক্টলি আমাকে কমেন্ট করবে, এবং আমি একটা কমপ্লিট ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। তো আজকে এটুকুই, তোমরা মোটামুটি ভালোভাবে পড়ো এবং আগের বিষয়গুলো রিকল করো। এবং আমি যখন
এই ইউনিটটা শেষ হবে আমি একটা ডিপি বা একটা নোটস আমি আমাদের যে কমেন্ট বক্স বা আমাদের যে ডেসক্রিপশান বক্স সেখানে আমরা দিয়ে দেবো, এবং তোমরা সেখান থেকে এই বিষয়গুলোকে নিয়ে বুঝতে পারবে, এবং যদি তাও বুঝতে না পারো আমাদের কমেন্ট করবে এবং আমরা নতুন একটা আরও ভিডিও কম্পাক্ট তৈরি করবো।